আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট স্টাডিজ 360 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ বোর্ডের উপরে লেখা দেখে তোমরা বুঝতে পেরেছ আমরা ন্যারেশন বা স্পিচ উক্তি সম্পর্কে আলোচনা করব। এটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর একটি প্রয়োজনীয় গ্রামার। যারা একেবারে বিগিনার, পারে না, কিছু পারে না বা বুঝে না, তাদের জন্য এই এই ক্লাসগুলো অনেক সহজ হবে এবং তোমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখলে আশা করি সবাই ন্যারেশন সলভ করতে পারবে। আর যারা শুরু থেকেই ন্যারেশন পারো, তারা ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমাদের এক্সারসাইজগুলো সলভ করা আরো সহজ হবে। আজ আমরা শুরু থেকেই শুরু করব। একটি সেন্টেন্সের মাধ্যমে আমরা শুরু করি। আদনান সেই টু মি আই এম হাংরি। আদনান আমাকে বলল আমি ক্ষুধার্ত। এখানে দুটো অংশ আছে। প্রথম অংশটা কমার আগ পর্যন্ত দেয়া আছে। এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর যেটা ইনভার্টেড কমার মধ্যে আবৃত আছে ওটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমরা ন্যারেশন পরিবর্তন করার সময় 5টি সেন্টেন্সে পরিবর্তন করব। প্রত্যেকটি সেন্টেন্সের পরিবর্তন আলাদা আলাদা হবে। তো আমরা এখন দেখে নিব পরিবর্তনগুলো কিরকম হবে। আগে আমরা এটার আনসারটা লিখি। আমরা যদি এটাকে ইনডিরেক্ট করতে যাই, এটার আনসারটা হবে আদনান, এখানে সেড টুর পরিবর্তে টোল্ড আসবে। আদনান টোল্ড মি, কমার পরিবর্তে দ্যাট হবে। আদনান টোল্ড মি, আইটা চেঞ্জ হয়ে হি হয়ে যাবে হি ওয়াজ হাংরি। কিভাবে পরিবর্তনগুলো আসছে আমরা ধীরে ধীরে এখন বোঝার চেষ্টা করব। তাহলে ন্যারেশনের দুটি অংশ, একটা হচ্ছে ডিরেক্ট ফর্ম আর একটা হচ্ছে ইনডিরেক্ট ফর্ম। প্রথমে যে অংশটা ছিল এটা ডিরেক্ট ফর্মে ছিল। আদনান সেড টু মি আই এম হাংরি, এখানে দুটো অংশ ছিল। ডিরেক্ট ফর্মে দুটো অংশ থাকবে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর যখন আমি ইনডিরেক্ট করব তখন এটা একটা অংশে পরিণত হবে। আদনান টোল্ড মি দ্যাট হি ওয়াজ হাংরি, এটা কিন্তু এখন একটা অংশে পরিণত হয়েছে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমার 5টি সেন্টেন্সের পরিবর্তনগুলো আসবে। আমরা পর্যায়ক্রমে সেন্টেন্সের পরিবর্তনগুলো দেখব। আমাদের ন্যারেশন 5টি সেন্টেন্সের পরিবর্তন হবে। আমরা একটু সেন্টেন্সগুলো লিখি। যেমন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, এটা আমরা চিনব কিভাবে? বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ হবে। এই সেন্টেন্সটা আমরা চিনব কিভাবে? বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স, বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। এরপর আমাদের অপটেটিভ সেন্টেন্স, বাক্যটা মে বা উইশ, বাক্যের মধ্যে মে অথবা উইশ থাকবে, মে অথবা উইশ থাকবে এবং ফুল স্টপ থাকবে। তারপরে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, বাক্যের শেষে নোট অফ এক্সক্লামেশন থাকবে। এখন আমরা দেখলাম প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন থেকে আমি সহজেই ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সটা চিনতে পারবো। মে এবং উইশ দেখে আমি অপটেটিভ চিনতে পারবো, কিন্তু অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভের মধ্যে একটু সংঘর্ষ আছে, দুটাতেই ফুল স্টপ। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা কিভাবে চিনবো, এই চেনার উপায়টা আমরা একটু দেখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্সটা চেনার উপায় হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হবে। ভার্ব দ্বারা অথবা ডন্ট বা নেভার দ্বারা শুরু হবে। ডন্ট বা নেভার দ্বারা শুরু হবে, অথবা সেন্টেন্সের মধ্যে প্লিজ, কাইন্ডলি এই জাতীয় শব্দ থাকবে, অথবা সেন্টেন্সের মধ্যে লেট, সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হবে। আমরা যদি এই শব্দগুলো দিয়ে কোনো বাক্য পাই তাহলে বুঝতে হবে এটা ইম্পারেটিভ। যেমন আমি একটা এক্সাম্পল লিখলাম, ড্রাইভ দ্য কার, গাড়িটি চালাও। এখানে ফুল স্টপ আছে কিন্তু বাক্যটি ভার্ব দ্বারা শুরু হয়ে গেছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি বললাম ডন্ট ড্রাইভ দ্য কার, গাড়িটি চালায়ও না, তাহলে এখানেও ফুল স্টপ আছে কিন্তু বাক্যটি ডন্ট দ্বারা শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি বললাম প্লিজ ড্রাইভ দ্য কার, দয়া করে গাড়িটি চালাও, তাহলে এখানে শেষে ফুল স্টপ আছে কিন্তু বাক্যটি প্লিজ দ্বারা শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ। আমি বললাম লেট মি ড্রাইভ দ্য কার, আমাকে গাড়িটি চালাইতে দাও, তাহলে এখানে ফুল স্টপ থাকার সাথে লেট দিয়ে বাক্যটা শুরু হওয়ার কারণে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি যদি বলি আই ড্রাইভ দ্য কার, আমি গাড়ি চালাই, তখন দেখো এই শর্তগুলোর বাহিরে আছে, এটা ফুল স্টপ আছে এবং এটা
অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। আমাদের এই দুটা সেন্টেন্স চিনতে একটু সমস্যা হবে, তোমরা একটু খেয়াল রাখবে। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা, ডন্ট বা নেভার দ্বারা, প্লিজ দ্বারা, কাইন্ডলি দ্বারা বা লেট দ্বারা শুরু যদি বাক্য শুরু হয় তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা থাকতে পারে বাক্যের মধ্যে অলওয়েজ বা শুড থাকতে পারে, যেমন এখানে একটা বাক্য লিখলাম ইউ শুড ড্রাইভ দ্য কার, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। বাক্যের মধ্যে যদি অলওয়েজ বা শুড থাকে তাহলে ফুল স্টপ থাকা সত্ত্বেও এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা ন্যারেশনে এই সেন্টেন্সগুলোর কাজ কি এটা একটু আমরা দেখব। যেমন আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন আমরা কি পরিবর্তন করব? অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু থাকলে এটার পরিবর্তে আমরা টোল্ড লিখব, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এবং কমার পরিবর্তে আমরা দ্যাট লিখব। কমার পরিবর্তে কি লিখব? দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের সেড টুর পরিবর্তে আমরা আস্কড বা ইনকোয়ার্ড লিখব, আমি আস্কড লিখলাম। কমার পরিবর্তে আমরা ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করব। কমার পরিবর্তে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের সেড টুর পরিবর্তে আমরা ওয়ার্ডার্ড অথবা কমান্ডেড অথবা অ্যাডভাইসড অথবা রিকোয়েস্টেড অথবা ফরবেড অথবা প্রপোজ টু অথবা সাজেস্টেড টু অথবা টোল্ড ব্যবহার করব। যদি কোনো বাক্যে আদেশ বোঝায়, বাক্যটা ভার্ব দ্বারা শুরু হবে, আদেশ বোঝালে আমরা ওয়ার্ডার্ড বা কমান্ড ইউজ করব। সেই ক্ষেত্রে সেড টুর পরিবর্তে এখানে আমাদের ওয়ার্ডার্ড বা কমান্ডেড হবে। কমার পরিবর্তে এখানে কমার পরিবর্তে টু হবে, কমার পরিবর্তে টু হবে। যদি কোনো বাক্য উপদেশ বোঝায় তাহলে বাক্যটার মধ্যে অলওয়েজ বা শুড থাকবে, তখন আমরা সেড টুর পরিবর্তে অ্যাডভাইসড ব্যবহার করব। কমার পরিবর্তে এখানে টু ব্যবহার হবে। যদি কখনো বাক্যের মধ্যে প্লিজ বা কাইন্ডলি থাকে তাহলে বুঝবো বাক্য দ্বারা অনুরোধ করা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড বসাবো, কমার পরিবর্তে আমরা টু লিখব। যদি কোনো বাক্য ডন্ট বা নেভার দ্বারা শুরু হয় তাহলে বুঝতে হবে বাক্যটা দ্বারা নিষেধ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে ফরবেড ইউজ করব এবং কমার পরিবর্তে আমরা টু ব্যবহার করব। যদি কোনো বাক্য লেটস বা লেটাস থাকে, বাক্যের মধ্যে যদি লেটস বা লেটাস থাকে তাহলে বুঝবো প্রস্তাব বোঝাচ্ছে, প্রস্তাব বুঝালে আমরা প্রপোজ টু বা সাজেস্ট টু ব্যবহার করব সেড টুর পরিবর্তে। আর কমার পরিবর্তে আমরা এখানে দ্যাট ব্যবহার করব, কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করব। কোনো বাক্য যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম দ্বারা শুরু হয় তাহলে বুঝবো এটা দ্বারা অনুমতি বোঝাচ্ছে, অনুমতি চাওয়া বা দেওয়া। সেই ক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করব এবং কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে এই পরিবর্তনগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে খুব ভালো করে। এরপরে আমাদের আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে যেটা হবে, অপটেটিভ সেন্টেন্সে কমার সেড টুর পরিবর্তে আমরা উইশড বা প্রেড ব্যবহার করব, উইশড অথবা প্রেড, এবং কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব, কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করব। এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা সেড টুর পরিবর্তে এক্সক্লেইমড ব্যবহার করব এবং কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্যের শেষে ফুল স্টপ থাকবে এবং বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করব এবং কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেখানে আমরা সেড টুর পরিবর্তে আস্কড অথবা ইনকোয়ার্ড ব্যবহার করব। কমার পরিবর্তে আমরা ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব। অপটেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি বা প্রস্তাব বোঝাবে।
যদি আদেশ বোঝায় অবশ্যই বাক্যটা ভার্ব দ্বারা শুরু হবে, সেক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে ওয়ার্ডেড বা কমান্ডেড দিব এবং কমার পরিবর্তে আমরা টু ব্যবহার করব। যদি বাক্যটা প্লিজ বাক্যের মধ্যে যদি অলওয়েজ বা শুড থাকে তাহলে বুঝবো এটা তারা উপদেশ বোঝাচ্ছে, তখন আমরা সেড টুর পরিবর্তে অ্যাডভাইস লিখব এবং কমার পরিবর্তে আমরা টু লিখব। বাক্যের মধ্যে যদি প্লিজ, কাইন্ডলি এই জাতীয় শব্দ থাকে তাহলে বুঝবো বাক্য দ্বারা অনুরোধ করা বোঝাচ্ছে, তখন আমরা সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড লিখবো এবং কমার পরিবর্তে টু লিখবো। তারপরে বাক্য যদি ডন্ট বা নেভার দ্বারা শুরু হয় তাহলে বুঝবো এই বাক্যটা দ্বারা নিষেধ বোঝাচ্ছে, তখন আমরা সেড টুর পরিবর্তে ফরবিড দিব এবং কমার পরিবর্তে টু ব্যবহার করব। বাক্যটা যদি লেটস বা লেটাস দ্বারা শুরু হয় তাহলে বুঝবো এটা দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে, তখন আমরা সেড টুর পরিবর্তে প্রপোজ টু বা সাজেস্টেড টু এবং কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করব। আর বাক্যটা যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম দ্বারা শুরু হয় তাহলে এটা দ্বারা অনুমতি বোঝায়, তখন আমরা সেড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করব এবং কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করব। এখন আমাদের যে বিষয়টা সবচেয়ে এটার পরে গুরুত্বপূর্ণ লাগবে সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। আমরা অল্প কিছু পরিবর্তন মনে রাখার চেষ্টা করব, তাহলে হয় আমাদের ন্যারেশনে ভুল হবে না। টেন্সের পরিবর্তন আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন খেয়াল রাখবো ইনডিরেক্ট অংশ মানে যেটা ইনভার্টেড কমার মধ্যে আবৃত থাকবে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের পরিবর্তনগুলো যেটা হবে, কখনো যদি ভার্ব 1 থাকে তাহলে এটাকে ভার্ব 2 করতে হবে, মানে আই ডু আছে এটা হয়ে যাবে ডিড। কখনো যদি এম ইজ আর প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি থাকে এটা হয়ে যাবে ওয়াজ ওয়্যার ভার্ব 1 আইএনজি। আই এম ডুইং তাহলে হয়ে যাবে আই ওয়াজ ডুইং। কি হবে? আই ওয়াজ ডুইং। কখনো যদি হ্যাভ হ্যাজ ভার্ব 3 থাকে, তাহলে এটা পরিবর্তন হয়ে হ্যাড ভার্ব 3 হয়ে যাবে। আই হ্যাভ ডান তাহলে হবে আই হ্যাভ ডান। কখনো যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি থাকে তাহলে এটা চেঞ্জ হয়ে হ্যাড বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি হবে। হ্যাভ বিন ডুইং এটা হবে হ্যাড বিন ডুইং। কখনো যদি আমরা ভার্ব 2 পাই তাহলে এটা হবে হ্যাড প্লাস ভার্ব 3। আই ডিড তাহলে হবে হ্যাড ডান, ডিডটা হয়ে যাবে হ্যাড ডান। কখনো যদি ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি থাকে তাহলে এইটা হয়ে যাবে হ্যাড বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। এটা হবে যেমন ওয়াজ ডুইং এটা হবে হ্যাড বিন ডুইং। তাহলে আমরা এই টেন্সের বিষয়টা সংক্ষেপে মনে রাখার জন্য যেটা করতে পারি, এই স্ট্রাকচারগুলোর বাইরে যেটা আমরা মনে রাখবো, যেমন আমাদের টেন্স পরিবর্তন হবে কিভাবে? প্রেজেন্টের সাথে পাস্ট, পাস্টের সাথে পাস্ট। একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের সাথে পাস্ট টেন্সের চেঞ্জ আসবে। যেমন প্রেজেন্টের এক এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা চেঞ্জ হয়ে যাবে পাস্টের এক হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ V1টা হয়ে যাচ্ছে V2। V1 হচ্ছে কি? V2। প্রেজেন্টের 2 অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে পাস্টের 2 মানে পাস্ট কন্টিনিউয়াস। এমিজার হয়ে যাচ্ছে ওয়াজ ওয়্যার, এমিজার হচ্ছে কি? ওয়াজ ওয়্যার। এতটুকুই পরিবর্তন হবে। তারপরে আসতেছে প্রেজেন্টের 3 মানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্টের 3 মানে পাস্ট পারফেক্ট। তোমার হ্যাভ হ্যাজ থাকলে এটা পরিবর্তন হয়ে হ্যাড হয়ে যাবে, হ্যাড হবে। এরপরে হচ্ছে প্রেজেন্টের 4 মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্টের 4 অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এটা চেঞ্জ হয়ে আসবে হ্যাড বিন, এটার পরিবর্তন হবে হ্যাড বিন। এটা হচ্ছে প্রেজেন্টের সাথে পাস্টের পরিবর্তন। আরেকটা পরিবর্তন হবে আমাদের পাস্টের সাথে পাস্টের, তোমরা একটু খেয়াল করো। পাস্টের সাথে পাস্টের পরিবর্তন হবে যেমন পাস্টের সাথে পরিবর্তন হবে কিভাবে? পাস্টের 1 হয়ে যাবে পাস্টের 3, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট। V2 থাকলে পাস্টের 3 হবে হ্যাড প্লাস V3, পাস্ট 1 মানে পাস্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট।
পাস্টে 2 হয়ে যাচ্ছে পাস্টে 4, মানে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ওয়াজ বা ওয়্যার এটা হয়ে যাচ্ছে হ্যাড বিন। কি হয়ে যাচ্ছে? হ্যাড বিন। তাহলে আমরা মনে রাখবো প্রেজেন্টের সাথে পাস্ট, প্রেজেন্টের 1 হবে পাস্টের 1, প্রেজেন্টে 2 হবে পাস্টের 2, প্রেজেন্টে 3 হবে পাস্টের 3, প্রেজেন্টে 4 হবে পাস্টের 4। আর পাস্টের সাথে পাস্টের পরিবর্তন বেজোড় এবং জোড়, পাস্টের 1 হবে পাস্টের 3, পাস্টের 2 হবে পাস্টের 4। টেন্সের পরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কেস। আমাদের কারক পরিবর্তন হবে। আমাদের এখানে 3টা কারকের ব্যবহার আমরা দেখব। যেমন কেস পরিবর্তনটা কিরকম হবে? কেস পরিবর্তন নমিনেটিভ কেস, যেটা সর্বদা সাবজেক্ট হিসেবেই বসবে। তারপরে আসবে অবজেক্টিভ কেস, এটা সবসময় অবজেক্ট হিসেবেই বসবে। আরেকটা কেস আসবে পসেসিভ, ও সাবজেক্ট এবং অবজেক্ট উভয় ক্ষেত্রেই বসবে, তবে সাথে একটা নাউন লাগবে। পসেসিভ ওরা কখনো একা অর্থ প্রকাশ করতে পারে না, ওদের সাথে একটা নাউন থাকবে, এবং নাউন হলে ওরা সাবজেক্টেও বসতে পারবে, অবজেক্টেও বসতে পারবে। যেমন ধরো সাবজেক্ট হিসেবে যদি আই থাকে, অবজেক্টে হয়ে যাবে এটা মি, আর পসেসিভে এটা হবে মাই। আই মি মাই। সাবজেক্টে যদি হি থাকে, অবজেক্টে হবে হিম, আর পসেসিভে হবে হিস। সাবজেক্টে যদি তোমার শি থাকে, তাহলে এখানে হবে অবজেক্টে হবে হার, আর পসেসিভে হবে হার। সাবজেক্টে যদি দে থাকে, তাহলে অবজেক্টে হবে দেম, আর পসেসিভে যে হবে দেয়ার। সাবজেক্টে যদি ইউ থাকে, এখানেও ইউ হবে অবজেক্টে, পসেসিভে হবে ইয়োর। সাবজেক্টে যদি উই থাকে, তাহলে অবজেক্ট হবে আস, পসেসিভে হবে আওয়ার। সাবজেক্টে যদি ইট থাকে, অবজেক্টে হবে ইট, পসেসিভে হবে ইটস। আর যদি এর বাইরে আর কোনো পরিবর্তন নাই, এটা খুব গুরুত্বপূর্ণ, এই পরিবর্তনগুলো খেয়াল করে করতে হবে। তো এর মাধ্যমে আরেকটা বিষয় আসবে পার্সন পরিবর্তন। আমি পার্সন পরিবর্তনটা দেখাবো, তারপরে আমরা সরাসরি ন্যারেশনে চলে যাব। পার্সন পরিবর্তনটা কিভাবে হবে? দুটো অংশ থাকবে ডিরেক্ট ফর্মে। এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানেও সাবজেক্ট থাকবে, এখানে অবজেক্ট থাকবে, এখানে সাবজেক্ট থাকবে, এখানে অবজেক্ট থাকবে। এখন এই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে সাবজেক্ট চেঞ্জ হবে এই সাবজেক্টের সাথে। মানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। আর যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হয়, তাহলে তা অপরিবর্তিত থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। যেমন ফার্স্ট পারসন এখানে আই বা উই থাকলে, এটা আই উই অথবা মাই থাকলে এটা চেঞ্জ হবে সাবজেক্টের সাথে। সেকেন্ড পারসন ইউর এটা পরিবর্তন হবে অবজেক্টের সাথে। আর থার্ড পারসন যাই থাকুক, এর কোনো পরিবর্তন হবে না, এটা যেখানে আছে যেভাবে আছে ওইভাবেই থাকবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন ন্যারেশনের এক্সারসাইজে যাব ইনশাল্লাহ। এই প্রাথমিক যে রুলসগুলো, এটা তোমরা বেশি বেশি দেখবে, শেখার চেষ্টা করবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। তাহলে তোমাদের ন্যারেশনের পরবর্তী ধাপগুলোতে আর কোনো কষ্ট হবে না। খুব অল্প সময় ব্যয় করেই তোমরা ন্যারেশনে ফুল মার্কস পাবে ইনশাল্লাহ।